হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই। তো আজকে কিন্তু কোনো পড়াশোনা নিয়ে কোনো আজকে ভিডিও নেই, ঠিক আছে? যে কোনো ক্লাস কিন্তু আজকে নেই। আজকে জাস্ট তোমাদের সাথে একটা গল্প হবে। সেই গল্পটা কি না, পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায়ের গল্প। তোমরা অনেকেই মানে আমাকে মাঝে মাঝে মেসেজ করো বা ফোন করে জিজ্ঞাসা করো যে দাদা পড়া কি করে মনে রাখবো, জিকে তো এত পড়ি কিন্তু মনে তো থাকে না। তাহলে মনে রাখার প্রসেসটা কি, মনে রাখার সাইন্টিফিক মেথডটা কি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো। তো দেখো, পড়া মনে রাখার কিন্তু অনেক সাইন্টিফিক মেথড আছে। সেই মেথডের কিন্তু আমি টপ 5টা কিন্তু আমি মেথড নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটাই ডিটেলসে বলবো। আর লাস্টের যে মেথডটা সেটা আমার ফেভারিট, সেটা কিন্তু আমি খুব ব্যবহার করি, ঠিক আছে? আর এটা কিন্তু তোমাদের কিন্তু প্রচুর প্রচুর কিন্তু হেল্প করবে। সুতরাং কিন্তু এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে এই ভিডিওটা কিন্তু তোমার কিন্তু লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তার কারণ যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, যারা অ্যাসপিরেন্টস, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে? তার কারণ অনেক সময় কিন্তু তোমরা পরীক্ষার হলে কিন্তু জিনিসগুলো মনে থাকে না, সেই মনে রাখবে কি করে সেটার পদ্ধতি কিন্তু আজকে উইথ সাইন্টিফিক মেথড, ঠিক আছে? সেগুলো কিন্তু বৈজ্ঞানিক ভাবে কিন্তু সেগুলো গবেষণা করা রয়েছে, ঠিক আছে? আমি এমনি সেখান থেকে বলছি না, ঠিক আছে? সেহেতু ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। আর লাস্টের মেথডটা কিন্তু খুব স্পেশাল, সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুতরাং কিন্তু আমার সাথে কিন্তু শেষ পর্যন্ত থাকবে। তো চলো শুরু করছি আজকের আমাদের পড়া মনে রাখার 5টি বৈজ্ঞানিক উপায় নিয়ে। প্রথম যে উপায় সেটা হচ্ছে বিরতি নিয়ে রিভিশন। অর্থাৎ ধরো কোনো একটা পড়া তুমি পড়ছো, ঠিক আছে? পড়া কোনো একটা পড়ছো, সামথিং কোনো একটা টপিক তুমি শুরু করলে, সেটা পড়া হলো, তারপরে কিছুদিন পর বিরতি নাও, ঠিক আছে? তারপরে গ্যাপ দিয়ে সেই পড়াটাকে আবার রিভিশন করো। যে সকালে পড়লাম রাতে রিভিশন দিচ্ছি এরকম কিছু না, তাহলে কিন্তু জিনিসটা হবে না। তোমাকে জিনিসটা পড়তে হবে, ধরো আজকে পড়লে তার থেকে 2 থেকে 3 দিন বাদে তুমি রিভিশন দিচ্ছ, তাহলে কি হবে, জিনিসটা তোমার কিন্তু মেমোরাইজ এর মধ্যে থাকবে। তার কারণ কি, জার্মান মনোবিদ হারমান, ঠিক আছে, এবিন্স ঘোষের মতে যে কোনো কিছু পড়ার 1 ঘন্টা পর সেটির মাত্র 44% আমাদের কিন্তু মনে থাকে। কত পার্সেন্ট থাকে না, 44% কিন্তু আমাদের মনে থাকে, ঠিক আছে? তাই আমাদের কিন্তু কি উচিত না, তাৎক্ষণিক রিভিশন না দিয়ে, অর্থাৎ সেই সময় রিভিশন না দিয়ে একটু বিরতি দিয়ে, অর্থাৎ একটু গ্যাপ দিয়ে রিভিশন করলে কি হয়, জিনিসটা কিন্তু মনে থাকে এবং সেই পড়া মনে রাখার কিন্তু পসিবিলিটিটা কিন্তু অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? তার কারণ বিরতি দিয়ে বারবার পড়ে মনে রাখলে কি হয়, যে কোনো পড়াই কিন্তু অনেকদিন মনে রাখে। তোমাদের বারবারই বলতে শুনবে যে রিভিশন দাও। এই রিভিশনটা এই কারণে দিতে বলা হয়, ঠিক আছে? এই কারণে দিতে বলা হয়, তার কারণ রিভিশন দিলে কি হয় না, রিভিশন দিলে পড়া কিন্তু অনেকদিন মনে থাকে, ঠিক আছে? এই কারণে কিন্তু তোমাদের রিভিশন দেওয়া হয়। তো রিভিশনটা কিভাবে দেবে না, এটা কিন্তু তাৎক্ষণিক কিন্তু একটা রিভিশন দিতে কিন্তু তোমাকে একটা গ্যাপ তোমাকে দিতে হবে, ঠিক আছে? একটা গ্যাপ কিন্তু তোমাকে রাখতে হবে। অর্থাৎ ধরো আজকে করলে তার থেকে 2 দিন পর কিন্তু তুমি আবার কিন্তু পুনরায় কিন্তু রিভিশন দেবে। ফলে কিন্তু তোমার রিভিশন দিয়ে পড়লে কিন্তু কি হবে না, তোমার পড়াগুলো কিন্তু খুব ভালোভাবে মনে থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। তাহলে প্রথম যে তোমাদের যে টেকনিকটা মানে তোমাদেরকে ইউজ করতে হবে সেটা হচ্ছে বিরতি নিয়ে রিভিশন। অর্থাৎ কোনো একটা পড়া কমপ্লিট কনসেপ্ট ক্লিয়ারের পর সেটা 1 থেকে 2 দিন পর কিন্তু বাদে কিন্তু সেটা কিন্তু রিভিশন করতে হবে। তারপর সেই রিভিশনের তুমি ডিউরেশনটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে পারো, ঠিক আছে? তারপরে তুমি 1 সপ্তাহ পর রিভিশন করতে পারো, 2 সপ্তাহ পর রিভিশন করতে পারো। তারপর একদিন কি হবে না, জিনিসটা একদম তোমার মাথায় থেকে যাবে। তারপর তুমি ভুলতে চাইলেও কিন্তু ভুলতে পারবে না, তার কারণ তোমার সেটা কিন্তু তোমার যে মস্তিষ্ক রয়েছে সেটা কিন্তু একদম শেপ থেকে যাবে, বুঝতে পারলে? নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে ফাইলসম্যান পদ্ধতি। এই ফাইলসম্যান পদ্ধতি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? পদার্থবিদ রিচার্ড ফাইলসম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি কিন্তু উদ্ভাবন করেন। তাহলে কেউ উদ্ভাবন করে না, ফাইলসম্যান, এবং তার নাম অনুসারে কিন্তু এই পদ্ধতিটার নাম হয়েছে ফাইলসম্যান পদ্ধতি, ঠিক আছে? তিনি উদ্ভাবন কি করেন না, তিনিও কিন্তু একজন স্টুডেন্ট ছিলেন সেই সময়, এবং সেই পড়ার সময় তারও কিন্তু এই পড়া মনে রাখতে কিন্তু সমস্যা হতো। এবং তিনি কি পদ্ধতি অবলম্বন করেছিলেন না, কোনো কিছু খুব সহজভাবে অন্যকে বোঝানোর পদ্ধতি। অর্থাৎ ধরো কোনো একটা কিছু তুমি পড়ছো, সামথিং, ধরো তুমি ইংলিশ গ্রামারে কোনো একটা টপিক তুমি ধরো নাউন পড়লে, ঠিক আছে? নাউন পড়লে, নাউনের ভাগ পড়লে, এবং সেটা ভালোভাবে তুমি নিচে বোঝার পর তুমি যদি তোমার বাড়িতে ছোট ভাই বোন বা তোমার আশেপাশের যারা রয়েছে, তুমি যদি তাদেরকে বোঝাও, ঠিক আছে, যারা এই মানে শিখতে চায়, তারা এই সাবজেক্টটার বা এই টপিকটার উপর মানে আগে থেকে তারা শেখেনি, তাদেরকে যদি শেখাও তাহলে কিন্তু জিনিসটা তোমার ভালো হবে, মনে থাকবে। তার কারণ তুমি তাদেরকে কিন্তু তোমার এফোর্টসগুলো তুমি তাদেরকে বোঝাতে লাগাবে। তুমি যেভাবে তুমি ইজি হইতে বুঝেছো, সেই ইজি হইতে তুমি কিন্তু উপস্থাপন করার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? তার মানে এটা কি বলতে চাইছে না, কোনো কিছু সহজভাবে অন্যকে বোঝানো। অর্থাৎ তুমি যখন একজনকে, ধরো এ হচ্ছে তুমি, এবং তুমি কি করছো না, বি কে কিন্তু সেই যেটা তুমি শিখলে, ঠিক আছে, নাউন ধরো তুমি শিখলে নিজে পড়ে বা তুমি টিউশন টিচারের কাছে পড়ে বা যে কোনো জায়গা থেকে তুমি শিখে তুমি আরেকজনকে যখন শেখাবে, তখন কিন্তু তোমাকে এফোর্টস দিতে হবে। ফলে কিন্তু
তোমার পড়াটা কিন্তু রিভিশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোনো কিছু পড়া মানে কোনো কিছু পড়ার পর অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া কিন্তু আমাদের বেশিক্ষণ কিন্তু মনে থাকার সম্ভাবনা রয়েছে, এবং কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের মাইন্ডে কিন্তু সেভ হয়ে যায়, ঠিক আছে? তার কারণ আমরা সেটা কিন্তু বুঝেওছি আরেকজনকে, তাহলে আমাদের ডবল মানে যেটা মানে নিজেও পড়া হলো, আরেকজনকেও সেও কিন্তু তোমাদের কাছ থেকে হেল্প পাবে, ঠিক আছে? আর এবং তোমাদের উচিত তোমার ভাই বোনদেরকে কিন্তু পড়ানো। আমি যখন ছোট ছিলাম, যখন আমি পড়াশোনা করতাম, প্রিপারেশন নিতাম, ঠিক আছে, তখন কিন্তু আমি কি করতাম না, কোনো একটা টপিক পড়ার পর আমি আমার বাড়িতে ভাই রয়েছে, তাকে কিন্তু আমি ভালো করে সেই টপিকটা ভালো করে বুঝিয়ে দিতাম, ফলে সেও ভালো বুঝতে পারতো আর আমারও কিন্তু রিভিশন হয়ে যেত। এবং কিন্তু আমি আমার গ্রামে মানে বাচ্চাদেরকে ফ্রিতে পড়াতাম, ঠিক আছে, একদম ফ্রিতে, 1 টাকাও নিতাম না, জাস্ট মানে সবাইকে কিন্তু আমি পড়াতাম, এবং সবাই পড়তে আসতো, খুব আনন্দ ও তারাও ফিল করতো, আমিও কিন্তু খুব আমার মানে ভালো লাগতো, ঠিক আছে? সেহেতু এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, মানে কাউকে পড়িয়ে নিজের রিভিশনটাও হয়ে যাবে এবং তোমাদের কিন্তু সেটা মনেও কিন্তু থাকবে, ঠিক আছে? এবং কি হয় না, কোনো কিছু শেখানোর সময় আমাদের সেই পড়া কিন্তু নিজের মতো গুছিয়ে কিন্তু বলতে হয়, তখন আমরা অ্যাজ আ নিজেকে টিচার মনে করি, তাই না? একজন টিচার যেমন সেটাকে গুছিয়ে উপস্থাপন করে, সেরকম তোমাকে কিন্তু সেটা গুছিয়ে উপস্থাপন করতে হয় এবং একদম ইজি ওয়েতে সে যেন বুঝতে পারে, সে ওয়েটা তোমার ইফোর্টসটা কিন্তু লাগাতে হয়, ফলে কিন্তু সেও কিন্তু বুঝতে পারে, ফলে কিন্তু তোমার রিভিশন হয়ে যায়, এবং তোমার যে প্রিপারেশন সেই টপিকটা কিন্তু তোমার কনসেপ্টটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এবং সেটি কিন্তু মাথায় গেঁথে যায় এবং সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু তোমার মনে রাখার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পোমোডোরো টেকনিক। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক বহুল প্রচলিত। এই টেকনিকটা যারা যারা জানে তাদের কিন্তু একটা মানে তোমরা মনে রাখতে পারো যে এই টেকনিকটা কিন্তু সবাই ইউজ করবে। আজকে তোমার যারা জানো তারা ভালো কথা, যারা জানো না তারা কিন্তু আজকে শিখে যাও, ঠিক আছে? আমরা ধরো টার্গেট নিলাম যে আমি 30 মিনিট পড়বো, ঠিক আছে? তো পড়াশোনার মাঝে মাঝে কি হয় না, আমাদের পড়তে পড়তে কি হয় না, আমরা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ঠিক আছে? মানে আমরা দিকভ্রষ্ট হয়ে যায়, যে পড়তে পড়তে আমাদের অ্যাটেনশনটা কাজ করছে না, আমরা অন্যদিকে চলে গেলাম, পাশে মোবাইলটা ছিল, মোবাইলটা তুলে আমরা মানে সেটা ইউজ করতে লাগলাম, তখন আমরা অন্যমনস্ক হয়ে যাই। এটা কিন্তু আমাদের একটা ক্যাজুয়াল একটা প্রবলেম, ঠিক আছে? যার ফলে কিন্তু পড়াশোনায় কিন্তু আমরা ব্যাঘাত ঘটে, পড়া ঠিক মতো না হওয়ার ফলে কিন্তু বিভিন্ন মনে থাকার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে যায়। তারপর তুমি একটা জিনিস পড়তে পড়তে আবার অন্যদিকে তোমার মাইন্ডটা কিন্তু মানে কাজে লাগাচ্ছ, তাহলে কিন্তু সেই টপিক থেকে তোমার মাইন্ডটা কিন্তু বেরিয়ে গেল, তাই না? তাহলে কিন্তু সেখানে একটা প্রবলেমের মধ্যে কিন্তু তোমরা পড়ো। এই সমস্যা থেকে মুক্তি পেতে তোমরা প্রমোটর যে টেকনিকটা আমি বলছি সেটা কিন্তু ইউজ করতে পারো। এই টেকনিক কি বলছে না, এই টেকনিক বলছে যে তোমার একজন মানুষ মোট 25 মিনিট সময় নিয়ে কোনো কাজ করবেন, ঠিক আছে? কত মিনিট না, 25 মিনিটস, ঠিক আছে? 25 মিনিট ধরে ধরো কোনো একটা কাজ করবে এবং এই 25 মিনিট পর টেক রেস্ট, কত মিনিট না, 5 মিনিট, অর্থাৎ 5 মিনিট সে কিন্তু রেস্ট নেবে, ঠিক আছে? রেস্ট নেবে, অর্থাৎ 25 মিনিট পড়ো এবং কিন্তু 5 মিনিট রেস্ট করো, তাহলে কি হবে, তোমার মাইন্ডটা কিন্তু একদম ঠিকঠাকভাবে কাজ করবে, ঠিক আছে? কাজ শেষে 5 মিনিটের কিন্তু বিরতি কিন্তু নেবেন, এবং এই 25 মিনিট নিজেকে অন্য কিছু থেকে দূরে রাখতে হবে, ঠিক আছে? এই সরি এই ঠিক আছে, এই 25 মিনিট কিন্তু নিজেকে অন্য কিছু থেকে দূরে রাখতে হবে, আর বিরতির 5 মিনিট কিন্তু বেছে নিতে হবে। অর্থাৎ কি না, তুমি ধরো 25 মিনিট তো 25 মিনিট, একদম 25 মিনিট পড়াশোনার মধ্যে তুমি অন্য কোনো কিছু আর মোবাইল কিন্তু কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু পড়ার সময় কিন্তু নিজের কাছে রাখবে না, এগুলো কিন্তু তোমার কিন্তু ক্ষতি হতে পারে। তার কারণ তোমার ইচ্ছা করবে মোবাইলটা একটু ইউজ করতে, ট্যাবটা একটু সিনেমা দেখতে, ঠিক আছে, বা হেডফোনে একটু গান শুনতে, এগুলো কিন্তু করবে না। সমস্ত যেগুলো তোমার ডিস্ট্র্যাক্ট করে সেগুলো কিন্তু তুমি দূরে সরিয়ে রেখে তুমি কিন্তু পড়াশোনায় বসবে, ঠিক আছে? আর একটু ধৈর্য ধরে কিন্তু একটু মানে এইভাবে পড়াশোনা করে 25 মিনিট পড়লে তারপরে আবার 5 মিনিট রেস্ট নিলে, আবার 25 মিনিট পড়ছো, আবার একটু 5 মিনিট রেস্ট নিচ্ছ, এইভাবে পড়বে, ঠিক আছে? আর একভাবে কিন্তু তাকিয়ে থাকবে না, একটু তাকালে, ঠিক আছে? একভাবে ধরো 5 মিনিট তাকিয়ে আছো পড়া মানে বইয়ের দিকে, তারপরে একটু সাইডে তাকিয়ে নিলে, তাহলে কি হয়, তোমার যে চোখের ফোকাস পাওয়ারটা কিন্তু কি হয় মানে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তার কারণ আমরা একই দৃষ্টিতে এক জায়গা থেকে তাকিয়ে থাকলে কি হয়, আমাদের চোখের কিন্তু প্রচন্ড ক্ষতি হয়, আমাদের চোখের উপর কিন্তু চাপ পড়ে, ফলে কিন্তু আমাদের চোখের পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমতে পারে, ফলে কিন্তু অল্প বয়সে ছেলে মেয়েদের চোখের সমস্যা হচ্ছে, ঠিক আছে? আর সবাই চেষ্টা করবে যে তোমার ব্লু লাইট প্রোটেক্টর কিন্তু চশমা ইউজ করতে, যখন তোমরা অতিরিক্ত মোবাইল টেপো বা ট্যাবে ক্লাস করো, তখন কিন্তু ব্লু লাইট প্রোটেক্টর চশমা কিন্তু ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের চোখের যে ক্ষতিকর রেটিনাগুলো সেগুলো থেকে বের হয় মোবাইল বা ট্যাব বা ইলেকট্রনিক্স যে স্ক্রিনের গ্যাজেট থেকে, সেটা কিন্তু তোমরা মানে সেটা তোমার চোখে কিন্তু ক্ষতি করতে পারবে, ফলে কিন্তু তোমরা তোমার চোখটা কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? তাহলে ব্লু লাইট প্রোটেক্টর তোমরা গ্লাস ইউজ করতে পারো, ঠিক আছে? নেক্সট চলে আসো। এবং কি হয় না, এটা অন্য যখন কোনো কাজ কিংবা বিষয়ের জন্য এতে করে মূল কাজের প্রতি কিন্তু আমাদের মনোযোগ বাড়ে, অর্থাৎ 25 মিনিট করলাম, তারপর আবার 5 মিনিট রেস্ট নিলাম, তারপর 5 মিনিট রেস্ট নেওয়ার মানে কিন্তু 5 মিনিট মোবাইল টেপা না, ঠিক আছে? তার কারণ 5 মিনিট মোবাইল টিপ থেকে তুমি 30 মিনিট মোবাইল টিপে ফেলবে, তুমি বুঝতে পারবে না। 5 মিনিট তুমি একটু উঠলে, একটু হাঁটাচলা করলে, বা 5 মিনিট একটু লেখালেখি করলে,
ঠিক আছে, সেই সাবজেক্টটা একটু ভাবলে, সেই সাবজেক্টটা কি কি পড়লে সেগুলো একটু মাইন্ডে একটু তুমি সেগুলো থিঙ্কিং করছো, কি কি টপিক তুমি পড়লে, ঠিক আছে, বা তুমি কালকে তুমি কি কি রুটিন হতে পারে এগুলো তুমি একটু ভাবতে পারো, বাট অন্য কোনো কাজ করতে লাগবে না, ঠিক আছে, এই 5 মিনিট টেস্টের মধ্যে। ঠিক আছে, নেক্সট চলে আসো প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম। অর্থাৎ তুমি এত পরিশ্রম করবে, তোমার মাইন্ডকে খাটাবে, আর যারা পড়াশোনা করে তারা কিন্তু নিজের শারীরিক থেকে কিন্তু মানসিক কিন্তু পরিশ্রম কিন্তু বেশি হয়, ফলে কিন্তু তাদের কিন্তু ঘুম কিন্তু পর্যাপ্ত পরিমাণ দরকার। ঠিক আছে, তাহলে তারা কিন্তু তোমার ধরো প্রচন্ড তুমি পড়াশোনা করলে বা পরীক্ষা তোমার আছে, প্রচন্ড তোমাকে পড়তে হচ্ছে, তাহলে পড়াশোনার পরে কিন্তু নির্দিষ্ট পরিমাণ তোমাকে ঘুমাতে হবে। ঠিক আছে, তো ঘুমের পরিমাণটা কত হবে না, 7 থেকে 8 ঘন্টা কিন্তু তোমাকে রেগুলার বেসিসে কিন্তু ঘুম লাগবে। ধরো তুমি 10টায় ঘুমোতে গেলে রাত্রি, তাহলে তোমার কিন্তু 6টা পর্যন্ত কিন্তু ঘুমোতে হবে। ঠিক আছে, আর চেষ্টা করবে 10টা পর না করা, 10টার আগে কিন্তু ঘুমিয়ে যাবে। তার কারণ বেশি রাত্রি করলে আমাদের মাইন্ডে কিন্তু প্রেসার পড়ে, আমাদের চোখে কিন্তু প্রবলেম হয়, তার কারণ অল্প আলোতে আমাদের পড়াশোনা করতে হয়, ফলে কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো সবাই চেষ্টা করবে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। ঠিক আছে, আবার ভোরবেলায় উঠে কিন্তু পড়াশোনা করতে। আমি জানি অনেকে কিন্তু দিনে সময় পাও না বলে রাত্রে পড়াশোনা করে, তাদের কিন্তু পড়তে হয়, তারাও চায় না তবু কিন্তু তাদের পড়তে হয়, তারা কিন্তু টোটাল অনেক হার্ড ওয়ার্কিং হয়। আমি জানি, আমিও নিজে রাত্রিবেলায় পড়েছি, 1টা 2টো বেজে যেত পড়তে পড়তে। ঠিক আছে, আমি বুঝতে পারতাম না কখন এত রাত্রি হয়ে গেছে। ঠিক আছে, বাবা এসে বলতো ঘুমো, কিন্তু কি আর করব, বুঝতে পারছো, চোখ ঘুমোতে চায় কিন্তু মস্তিষ্ক সফলতার হিসাব মেলায়, এই যে একটা কথা আছে না, ওটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তখন কি হয় না, তুমি যদি ভালোভাবে মানে ঘুমটা তোমার যদি পরিপূর্ণ হয়, তাহলে কি হবে না, তোমার মাইন্ড কিন্তু ভালো হয়, ফ্রেশ মাইন্ডে কিন্তু সকালবেলা তুমি উঠে ফ্রেশ মাইন্ডে কিন্তু তুমি কাজ করতে পারবে, এবং তোমার কিন্তু মনেও কিন্তু থাকবে। আর একটা এক্সারসাইজ আমি অ্যাডিশন করে দিই না, ভোরবেলার যে তোমার 5টা, ঠিক আছে, 5টা থেকে 6টা, এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টা কিন্তু আমাদের ব্রেন কিন্তু একদম বিশাল এনার্জি থাকে। ঠিক আছে, ব্রেনে কিন্তু বিশাল কিন্তু এনার্জি থাকে, আর এই সময় যে পড়াগুলো ধরো যেগুলো মনে রাখার পড়া, জিকে টিকে, এগুলো তোমরা কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, সকালবেলায় একদম ভোরবেলা কিন্তু তোমরা উঠে কিন্তু এটাই অভ্যাস করবে, দেখবে তোমাদের কিন্তু প্রচুর কিন্তু হেল্প হবে। ঠিক আছে, এই সময় পড়লে কিন্তু মনে থাকে অনেকটা বেশি। আর একটু সন্ধ্যেবেলা, রাত্রিবেলা, এই সময় তুমি ম্যাথ গুলো প্র্যাকটিস করছো, রিজনিং গুলো প্র্যাকটিস করছো, গ্রামার গুলো প্র্যাকটিস করছো, ঠিক আছে, এগুলো করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু যেই মেনগুলো অর্থাৎ মনে রাখার বা যেগুলো তোমার কনসেপ্ট বুঝতে হবে, সেগুলো কিন্তু তুমি মর্নিং এর কিন্তু শিডিউল করে দেবো। আর যেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ম্যাথ, রিজনিং, এগুলো কিন্তু তুমি ইভিনিং শিফটে কিন্তু শিডিউল করে দেবো। ঠিক আছে, মর্নিং এ আর ইভিনিং শিফটে, এই দুটো শিফট হচ্ছে সব থেকে বেস্ট। ঠিক আছে, আফটারনুন অর্থাৎ দুপুরবেলায় কিন্তু সবাই কিন্তু পড়তে কমফোর্টেবল ফিল করে না, তাকে অনেক পার্ট টাইম জব, কেউ হাউস ওয়াইফ, ঠিক আছে, কেউ স্টুডেন্ট, স্কুল কলেজ সবকিছুই থাকে, ফলে কিন্তু তাদের কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, সেহেতু কিন্তু মর্নিং আর ইভিনিং টু নাইট, ঠিক আছে, ইভিনিং টু নাইট, এই শিফটটা কিন্তু সব থেকে বেস্ট। যারা যে সময় পড়তে কমফোর্টেবল পড়ো, তারা কিন্তু সেই সময় পড়তে পারো। ঠিক আছে, কোনো বাধ্যবাধকতা নেই যে এই সময় পড়তে হবে, যার যে সময়টা পড়তে ভালো লাগে তারা কিন্তু সেই সময়টা পড়তে পারো। আর কমসে কম কিন্তু 8 ঘন্টা পড়ার চেষ্টা করো, যদি তোমাদের পরীক্ষা টরীক্ষা থাকে সামনে, অবশ্যই 8 ঘন্টার কম তুমি কিন্তু পড়বে না। আর ডেলি বেসিসে প্রত্যেকদিন তোমরা যদি টাইম ম্যানেজমেন্ট করতে চাও, তাহলে কিন্তু 4 ঘন্টা অ্যাভারেজ, ঠিক আছে, 4 ঘন্টার কম কিন্তু পড়া যাবে না। সকালে 2 ঘন্টা, সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত 2 ঘন্টা, আর যদি ম্যাক্সিমাম বলো তাহলে 8 ঘন্টা। ঠিক আছে, 8 ঘন্টার কিন্তু কম পড়া যাবে না, তারপর 8 ঘন্টার কম পড়লে কিন্তু আজকাল কিন্তু চাকরি পাওয়া সম্ভব না, বা ভালো মার্কস করা এক্সাম কিন্তু সম্ভব না। ঠিক আছে, নেক্সট চলে আসো আজকে লাস্ট টেকনিক এবং মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক, সেটা হচ্ছে নেমোনিক পদ্ধতি। কি হয় না, অনেক ছোট ছোট তথ্য মনে রাখার জন্য আমরা কি হয়, বেশ যে কিছু কিছু ছড়া, কিছু কিছু গল্প, কিছু কিছু ছবি, এগুলো কিন্তু আমরা মানে মনে রাখার চেষ্টা করি, বা এগুলো বলে সেগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করি। তার কারণ কি, ধরো কোনো একটা তুমি সিনেমা দেখলে, ঠিক আছে, ধরো কেজিএফ সিনেমাটা দেখলে, তুমি সিনেমা দেখতে দেখতে তুমি কিন্তু বোর্ড ফিল করবে না, এবং সিনেমাটা কিন্তু তোমাকে যদি পরে জিজ্ঞেস করে এটা কি হলো, ওটা কি হলো, তো তুমি কিন্তু বলে দেবে। ঠিক আছে, 3 ঘন্টার সিনেমা, তবুও কিন্তু তুমি বলে দেবে। বাট তুমি যখন 3 ঘন্টা যদি পড়তে যাও, 3 ঘন্টা বাদই দিলাম, 1 ঘন্টা তুমি যদি ম্যারাথন ক্লাস করো বা 1 ঘন্টা তুমি পড়ো, তোমাকে যদি জিজ্ঞেস করা কি কি বলে, তুমি বলতে পারবে না। ঠিক আছে, তার কারণ কি, এই সিনেমাটা কি, সেটা হচ্ছে অডিও প্লাস ভিডিও। ঠিক আছে, অডিও ভিজুয়াল যেটা, তার কারণ তুমি সেটা তো অডিও শুনতে পাচ্ছ এবং ভিজুয়াল তুমি দেখতে পাচ্ছ, একদম অ্যানিমেশনের মাধ্যমে তোমাকে দেখাচ্ছে, মানে সেগুলো চলনশীল। ঠিক আছে, ফলে কিন্তু আমাদের মাইন্ড সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো কিন্তু আমাদের সেভ করে। ঠিক আছে, সেগুলো কিন্তু মনে রাখতে পারে। আমরা এক কথা আমাদের পিকচার, ঠিক আছে, কোনো পিকচারকে কিন্তু আমাদের মাইন্ড কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্যাচ করতে পারে, যেগুলো কিন্তু আমরা কিন্তু এমনি কিন্তু আমরা যেহেতু পড়ি, সেগুলো কিন্তু আমাদের তো সে সমস্ত সেগুলো অডিও ভিজুয়াল তো থাকে না, তাই না, আমাদের নিজেকে পড়তে হয়, ফলে কিন্তু সেগুলো আমাদের মাইন্ডে ক্যাচ করতে পারে। ফলে চেষ্টা করবে যেগুলো পড়ার সাথে সাথে বিভিন্ন ছবি ইউজ করা, যেমন তোমার ধরো ভারতের ভূগোল পড়ছে, তাহলে ম্যাপের সাথে রিলেটেড করে পড়া বা কোনো ডায়াগ্রামের সাথে রিলেট করে পড়া, এগুলো কিন্তু চেষ্টা করবে। আর এই নিমোনিক্সটা কি,
নিমোনিক্স যেমন তোমার কোনো কিছু মনে রাখার যে টেকনিক, ভোকাবুলারি, বিভিন্ন সাল, বিভিন্ন ছোট ছোট তথ্য, এগুলো কিন্তু আমরা নিমোনিক্সের আকারে মনে রাখতে পারি। যেমন ধরে নাও উদাহরণ হিসেবে যদি বলি যে মুঘল রাজ্যের যারা রাজা ছিলেন তাদের নামগুলো মনে রাখো, তাহলে কি হবে? রাজার হলো আবার জ্বর, সরি বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। কি মনে রাখতে পারি আমরা? বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, ঠিক আছে? এবার মনে রাখতে পারি তাহলে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তাহলে বা থেকে কি? বাবর, হ থেকে হুমায়ুন, আ থেকে আকবর, বর্গীর জ থেকে জাহাঙ্গীর, শ থেকে শাহজাহান, ও থেকে ঔরঙ্গজেব। এভাবে কিন্তু আমরা পরপর কিন্তু মনে রাখতে পারি। তাহলে বাবর, তারপর হুমায়ুন, তারপর আকবর, তারপর জাহাঙ্গীর, তারপর শাহজাহান, তারপরে ঔরঙ্গজেব। এইভাবে কিন্তু আমরা মুঘল সাম্রাজ্যের রাজাদের নাম বা সম্রাটদের নাম কিন্তু পরপর কিন্তু নেমোনিক্স অর্থাৎ বিভিন্ন ছড়া বা বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারি। আর একটা এক্সট্রা হিসেবে শিখিয়ে রাখি যে তোমাদের সবুজ বিপ্লব, ঠিক আছে, নীল বিপ্লব, সাদা বিপ্লব, এইভাবে দেয় না? তাহলে এটা মনে রাখবে যে দুধ সাদা হয়, তাহলে কি হয়? দুধ হয় সাদা, ঠিক আছে? দুধ কি? না দুধ সাদা। তাহলে দুধ সাদা থেকে মনে রাখতে পারো কি না শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত, মানে কিসের সাথে জড়িত, কোন জিনিসের সাথে? না সেটা হচ্ছে দুধ, ঠিক আছে? দুধের সাথে শ্বেত বিপ্লব জড়িত। তারপরে কি? ফসল সবুজ, কি মনে রাখবে? না ফসল সবুজ, ঠিক আছে? আমি লিখছি না, এগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ফসল সবুজ, তাহলে ফসল কি? সবুজ, তাহলে ফসল থেকে মনে রাখতে পারো সবুজ বিপ্লব অর্থাৎ গম, ঠিক আছে? গম মনে রাখতে পারো। নীল জলে মাছ থাকে, তাহলে নীল জলে মাছ থাকে, তাহলে কি? মাছ। নীল বিপ্লব কার সাথে জড়িত? মাছের সাথে, ঠিক আছে? তারপর তুমি মনে রাখতে পারো মাংস লাল, বা মাংস লাল টুকটুকু করে মাংস রান্না করা হয়, তাহলে কি? লাল বিপ্লব কার সাথে জড়িত? মাংসর সাথে, ঠিক আছে? তারপর হচ্ছে হলুদ বিপ্লব, তাহলে তুমি মনে রাখতে পারো তিল হলুদ, ঠিক আছে? তিল হলুদ হয়, তাহলে তুমি মনে রাখতে পারো কি হবে? না হলুদ বিপ্লব তিলের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তারপর আবার মনে রাখতে পারো আরেকটা আছে যে রূপালী বিপ্লব, এটা তুমি মনে রাখতে পারো রূপালী রবার গাছ, ঠিক আছে? রূপালী রবার গাছ, তাহলে মনে রাখতে পারো যে রূপালী বিপ্লব কার সাথে জড়িত? না রবার এর সাথে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন ট্রিক্সের ছলে কিন্তু তোমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারো। বিভিন্ন কিন্তু ট্রিক্স কিন্তু আমাদের পরবর্তীকালে তোমরা ভিডিও করে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরকম যদি তোমরা আরো লেভেলের আমাদের যদি কন্টেন্ট ভিডিও তোমরা পেতে যাও এই ধরনের, অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের চ্যানেলে কিন্তু আরো নতুন কিন্তু, ঠিক আছে, নতুন ভিডিও আনা হবে, যেগুলো কিন্তু তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের লাইফে কিন্তু প্রচন্ড হেল্প করবে। পজিটিভ থিঙ্কিং, বিজনেস স্ট্র্যাটেজি, এডুকেশন ফিল্ডে সমস্ত কিন্তু আমরা কিন্তু আলোচনা করবো। মোটিভেশন টাইপের সমস্ত কিন্তু ভিডিও কিন্তু আমাদের একটা চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো যদি সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।